আচ্ছা সুমন, আমার ভয়েস ক্লিয়ার আসছে? হ্যাঁ, ক্লিয়ার আছে। ঠিক। তো আগের দিন আমি পিডিএফটা পাঠিয়েছিলাম। পিডিএফটা দেখেছিলে মনে হয় মোটামুটি। এটা বেসিক আইডিয়া কি নেটওয়ার্ক ডিভাইসগুলো কীরকম দেখতে এবং কীরকম ধরনের হয় এবং কত টাইপের আমরা ডিভাইসগুলো ব্যবহার করে থাকি বেসিক্যালি। তো দেখেছিলে সুমন? হ্যাঁ, ছবিগুলো তো পাঠিয়েছিলে, দেখেছি। হুম। তো নেটওয়ার্ক আমাদের আজকে এখনকার সময়ের জন্য খুবই জরুরি, কারণ নেটওয়ার্ক আমাদের একজনকে আরেকজনের সাথে জুড়তে, তথ্য তথ্য আদান প্রদান করতে সাহায্য করে। সেক্ষেত্রে এই ডাটাগুলো আমাদের কমিউনিকেশনের জন্য নেটওয়ার্কের খুবই প্রয়োজন। তাই আমরা নেটওয়ার্ক বিল্ড করি এবং সব ধরনের নেটওয়ার্কই প্রায় সিমিলার কনসেপ্টে কাজ করে। এর মধ্যে আমরা যে ধরনের নেটওয়ার্কটাকে ব্যবহার করি সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি এথারনেট। এখানে আমরা এই টাইপের পোর্ট ইউজ করি, এই টাইপের কানেক্টর ইউজ করি এবং এই টাইপের পোর্ট ইউজ করি। এই টাইপের পোর্ট হয় আমাদের ডিভাইসগুলোর পিছনে। যে ক ধরনের আমরা ডিভাইস ইউজ করব, আমরা তার মধ্যে এই ধরনের পোর্টগুলি ম্যাক্সিমাম আমাদের ব্যবহারে লাগে। তাছাড়াও কিছু টাইপের এক্সট্রা পোর্ট থাকে, সেরকম এটা আমরা একটা আননোন টাইপের পোর্ট দেখছি, এটাকে এসএফপি মডিউল বলা হয়। এটা এক ধরনের এক্সট্রা পোর্ট যেগুলো নেটওয়ার্কে ইউজ করা হয়। এগুলোর কারণ আছে, কি কারণে ইউজ করা হয় আগে ধীরে ধীরে বলবো। তো আমরা বেসিক্যালি এথারনেটটা নিয়ে এখন বেশি দেখব। এই যে এথারনেট পোর্টগুলো, এই পোর্ট, এই পোর্টের কেবল, এই পোর্টের কানেক্টর এবং এই পোর্টের ওয়্যারিং সম্বন্ধে কিছু ধীরে ধীরে জানবো, যে এই পোর্টের ওয়্যারিং কীরকম হয়, এর কনফিগারেশন কীরকম হয় এবং এগুলো কাজ করে কিভাবে। কারণ বেসিকটা জানা খুবই জরুরি। আমরা অনেক সময় প্র্যাকটিক্যালি যখন কাজ করতে গেছি দেখেছি, আমরা অনেক এরম ধরনের প্রবলেমে পড়ি, যে প্রবলেমগুলো আমরা উইদাউট বেসিক নলেজ আমরা আমাদের ব্রেন থেকে বার করতে পারবো না, কারণ মিলিয়ন টাইপসের প্রবলেমস আসতে পারে। তার জন্য অনেক কারণ থাকতে পারে। কিন্তু আমাদের যদি বেসিকটা কেন জানবো, বেসিকটা যদি আমরা ডিপলি স্টাডি করি, তো আমরা যে কোনো ধরনের প্রবলেম আসুক আমাদের ব্রেনের মধ্যে, সেই প্রবলেমের সলিউশনটা আমরা সেই হার্ড ডিস্কের মধ্যে ডাটাটা খুঁজবো যে এই প্রবলেমটা কী কী কারণে হতে পারে। তো অনেকে বেসিক খুব হালকা জেনেও কাজ করতে পারে মার্কেটে, আবার কেউ কেউ বেসিক্সে খুব ভালো নলেজ নিয়ে কাজ করে। কিন্তু বেসিক্সে ভালো নলেজ থাকলে কি হবে, আমরা ফিউচারে যখন এই জিনিসটাকে নিয়ে হায়ার লেভেলে কোনো রকম ট্রাবল শুটিং করব, তখন আমাদের এই ট্রাবল শুটিংগুলো ফাস্ট, ইজি, কুইক করতে এই আমাদের বেসিক নলেজগুলো কাজে লাগবে। এখন মনে হবে এই বেসিক জিনিসগুলো জেনে কি লাগবে, এই তারের ব্যাপারে আমরা জেনে কি করব, এই ওয়্যারিংয়ের ছোট ছোট জিনিসগুলো জেনে কি করব, কারণ এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই নানান ধরনের প্রবলেম এবং নানান ধরনের ট্রাবলস পরে গিয়ে কাজ করতে গিয়ে যখন পাওয়া হয়, তখন এর অ্যান্সার লুকিয়ে থাকে এই বেসিক্স জিনিসগুলোর ওপর। যেমন শুধু 50 to 60% এই কেবিলের কারণে নানা রকম ফল্ট আসে, আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি না। তো আমাদের কেবিলের বিষয়ে জানতে হবে, তারের বিষয়ে জানতে হবে, কানেক্টরের বিষয়ে জানতে হবে। তো আমরা যখন কোনো একটা নেটওয়ার্ক বিল্ড করি, তো নেটওয়ার্ক বিল্ড করার সময় কি হয়, একটা ওয়্যারিং ডায়াগ্রাম দিচ্ছি। এইগুলো আমাদের কম্পিউটার বা যে কোনো টাইপের ডিভাইস হতে পারে। নেটওয়ার্কে যে শুধু কম্পিউটার থাকবে তার কোনো মানে নেই। এগুলো এক ধরনের নেটওয়ার্ক ক্যামেরা হতে পারে। এখন নেটওয়ার্কের মধ্যে টেলিফোন সিস্টেম, আগে এপিবিএক্স সিস্টেমে চলতো, এখন ডাইরেক্ট নেটওয়ার্কের মধ্যে ইনক্লুড হয়ে গেছে। তো এখানে হতে পারে এটা পিসি, কিংবা এটা আদার কোনো টাইপের ডিভাইস। তো আমরা এই ডিভাইসগুলোকে অ্যাজ এ নেটওয়ার্কের ভাষায় এগুলোকে আমরা বলি নোড। কারণ এটা শুধু পিসি হবে তার কোনো মানে নেই, এটা অ্যাকচুয়ালি আমরা বলি নোড। নোড কেন বলি এটা পিসি হবে তার কোনো মানে নেই, এটা পিসি ছাড়াও যা কিছু টাইপের নেটওয়ার্ক ডিভাইস হতে পারে, যেমন নেটওয়ার্ক ক্যামেরা। তো এখানে কিছু আমরা নেটওয়ার্ক ডিভাইসেস ড্র করলাম। এবার এগুলো কানেকশন কিভাবে হয়, কানেকশন হয় হচ্ছে এখান থেকে ওয়্যারিং যাবে, একটা সেন্ট্রাল হাব সুইচ থাকে, যেরকম আমরা ছবিতে নিচে দেখেছি এরকম সেন্ট্রাল হাব সুইচ থাকে।
এই সুইচের মধ্যে পোর্টস থাকে। তো এই সুইচ থেকে আমরা একটা একটা করে এখানে নোডগুলো কানেক্ট করতে পারি। এরকমভাবে এক একটা নোডের জন্য এক একটা ওয়্যারিং যায় সেন্ট্রাল সুইচ থেকে, এবং আমাদের কোনো একটা আউটগোয়িং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থাকে যেখান থেকে আমরা ইন্টারনেটটা পাই। সেটা কিছু ফিল্টারেশন ডিভাইস লাগানো থাকে যাতে বাইরে থেকে কোনো অ্যাটাকার আমাদের ইন্টারনাল নেটওয়ার্কের ডাটা মধ্যে কোনো রকম ইন্টারফারেন্স না ক্রিয়েট করতে পারে। এখানে একটা সেফটি ডিভাইস লাগানো থাকে কিংবা ফিল্টারেশনের জন্য বা এই স্ট্যাটিক রাউটিং করানোর জন্য। এই জিনিসগুলো একটু পরে জানবো, স্ট্যাটিক রাউটিং কি কী ব্যাপার। তো এরকম একটা ডিভাইস দিয়ে ইন্টারনেট আসে যেটা আমরা বাহির জগতের থেকে আমাদের নেটওয়ার্কটা ওয়াইড এরিয়ায় চলে যায়। এটা যে থাকতেই হবে ইন্টারনেট কোনো নেটওয়ার্কের মধ্যে তেমনটা না। যদি ইন্টারনেট নাও থাকে এটা আমাদের একটা ইন্টারনাল নেটওয়ার্ক, কেন একের বেশি নোডস একে অপরের সাথে কমিউনিকেট করছে, তো এটা একটা নেটওয়ার্ক। একের অত্যাধিক নোড যখন কমিউনিকেশন করছে একে অপরের সাথে তখন এটা একটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক আর ইন্টারনেট দুটো ডিফারেন্ট। নেটওয়ার্কটা হচ্ছে আলাদা, ইন্টারনেট আলাদা। ইন্টারনেট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক, আর নেটওয়ার্ক আমাদের হচ্ছে ইন্টারনাল লোকাল নেটওয়ার্ক হতে পারে। এটা আমাদের লোকাল নেটওয়ার্ক, তো এটাকে আমরা বলতে পারি লোকাল নেটওয়ার্ক। এটা আমাদের লোকাল। এই টার্মসগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো আগে গিয়ে আমাদের কাজে লাগবে। কারণ এই টেকনিক্যাল টার্মসগুলো দিয়ে আমরা আগে ডিফারেন্সিয়েট করব। এটা আমাদের লোকাল নেটওয়ার্ক। এটা স্ক্রিনশট পাঠিয়ে দিই। এটা একটা লোকাল নেটওয়ার্ক। এই লোকালের মধ্যে হতে পারে আমরা ইন্টারনেট কানেকশনও কানেক্ট করতে পারি, সেটা আমাদের একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দিয়ে এসে কোনো ফিল্টারেশন ডিভাইস থাকতে পারে, সেইখান থেকে কানেকশনটা আমাদের এই লোকালের সাথে কানেক্ট হবে। আমাদের কোনো নোড যদি আউট অফ দ্য লোকাল নেটওয়ার্ক কমিউনিকেশন করতে চায় তখন এখান থেকে ট্রাফিক এখান থেকে হয়ে পাস হবে। এখানে ফিল্ট্রেশন এই কারণে লাগানো থাকে যাতে বাইরে থেকে কোনো টাইপের অ্যাটাকার, কোনো হ্যাকার আমাদের ইন্টারনাল নেটওয়ার্কে, লোকাল নেটওয়ার্কে চট করে বাইরে থেকে, কেন আমরা আমাদের লোকাল নেটওয়ার্কটাকে এক্সপোজ করে দিচ্ছি বাইরে, সারা বিশ্বের নেটওয়ার্কের সাথে জুড়ছি। সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্কটা এক্সপোজার হচ্ছে, এবং এক্সপোজার হওয়ার কারণে কোনো বাইরের অ্যাটাকার আমাদের ইন্টারনাল লোকাল নেটওয়ার্কের মধ্যে অ্যাটাক করতে পারে। সেই অ্যাটাকগুলোকে আটকানোর জন্য অনেক টাইপের ফিল্টারেশন ডিভাইস থাকে। এরকম ফিল্টারেশন ডিভাইস দিয়ে আমরা ইন্টারনেটটাকে আমাদের লোকাল নেটওয়ার্কে কানেক্ট করি, এবং কোনো নোডের যদি বাইরে কমিউনিকেশন করতে হয় এখান থেকে ট্রাফিক সেন্ড করে। এইভাবে অ্যাকচুয়ালি আমাদের বেসিক নেটওয়ার্ক এরকমভাবে কাজ করে। তো সুমন, এই অবধি মোটামুটি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। কোনো ডাউট আছে? না, কোনো ডাউট নেই। না থাকলে বলতে পারো কোনো কোয়েশ্চেন। না, এতটা বুঝেছি, এগুলো মোটামুটি বুঝেছি। হুম। তো বেসিক্যালি আমরা নেটওয়ার্ক ঠিক আছে। এরকমভাবে স্ট্রাকচার করি, ঠিক আছে? মানে ব্যাকবোনটা হচ্ছে এরকম টাইপের। তো এটা আমাদের লোকাল নেটওয়ার্ক, আর এটা হচ্ছে আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, যেটা ইন্টারনেট থেকে আসছে। তো এখানে আমরা কিছু পোর্ট আর কিছু জিনিসের আইডেন্টিফিকেশন নেব। আমরা যে এই যে তারটাকে ব্যবহার করি নেটওয়ার্কের জন্য, এই তারটা অনেক টাইপের হয়। কি কি টাইপের হয়? একটা হয়, ক্যাট 5, ক্যাট 6। একদম, ক্যাট 5। এবার সুমন, আমি এখানে ক্যাট 5 দুবার লিখলাম কেন? ক্যাট 6
দুবার লিখলাম কেন? কারণ ক্যাট 5 দু রকমের হয়, আবার ক্যাট 6 দু রকমের হয়। কোনো সময় সুমন, তুমি দেখেছো ক্যাট 5 ই বলে কিছু আছে, বা ক্যাট 6 ই বলে কোনো কেবিল আছে? না, আমি ক্যাট 5 আর 6 জানতাম। হুম। তো ক্যাট 5 হয়, ক্যাট 6 হয়, সেরকম ক্যাট 5 এর একটা ক্যাট 5 ই ভার্সন হয়। যে কোনো কেবিলের পাশে অনেক সময় দেখবে, লক্ষ্য করে কেবিলের পাশে অনেক সময় কিছু কেবিলে ই লেখা থাকে। এই ইটা ইটা দিয়েছে কোম্পানি, মানে এটা আমাদের কিছু ইন্ডিকেট করছে যে এটা কিছু, এর মধ্যে কিছু স্পেশাল আছে, নর্মাল ক্যাট 6 এর থেকে এর মধ্যে কিছু স্পেশাল আছে, এটা আমরা বলছি। যেমন ক্যাট 5। আচ্ছা সুমন, ক্যাট 5 ক্যাট 6 দু রকম কেবিল দেখেছো কোনো সময়? হ্যাঁ, কলেজে একবার দেখেছিলাম। হ্যাঁ, আর ক্যাট 5 ক্যাট 6 এর মধ্যে ডিফারেন্স কিছু জানো? যে ক্যাট 5 জানতে পারো, নাও জানতে পারো, বাট যদি কিছু জেনে থাকো বলতে পারো, ভুল হলেও অসুবিধা নেই। ক্যাট 5 আর ক্যাট 6 এর মধ্যে কিছু ডিফারেন্স? আমি যেটা দেখলাম আর কি, ক্যাট 6 এর কেবিলটা মানে ক্যাট 5 এর তুলনায় একটু ভালো হয়, আর ভেতরে তোমার কি বলবো, ওই ওই সাদা সাদা সেই তুলোর মতো যে জিনিসটা এইটা আর একটা এক্সট্রা প্লাস্টিকের থাকে, ইয়ের মতো থাকে। এই জিনিসটা ক্যাট 6 এ এক্সট্রা থাকে, ক্যাট 5 এটা থাকে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একদম। হুম। তো বলে রাখি, আমাদের নেটওয়ার্কে আমরা যে কেবিলটাকে ইউজ করি, এটা আমরা 4 পেয়ার কেবিল ইউজ করি। 4 পেয়ার কেবিল ভালো করে দেখবে, এখানে 4টে পেয়ার আছে। এক পেয়ার মানে এক জোড়া, মানে এক একটা জোড়ায় দুটো দুটো করে থাকবে। তো এখানে ফার্স্টে পেয়ার আছে 4টে। একটা অরেঞ্জ পেয়ার, একটা গ্রিন পেয়ার, একটা ব্রাউন পেয়ার, একটা ব্লু পেয়ার। তো এই 4 পেয়ার ক্যাট 5 এর মধ্যেও থাকে, ক্যাট 6 এর মধ্যেও থাকে। এখানে দুটো ডিফারেন্স হচ্ছে ক্যাট 5 ক্যাট 6 এর মধ্যে, আগে বলে রাখি। প্রথমত হচ্ছে, এই যে পেয়ারগুলো আছে, এই প্লাস্টিক ইনসুলেশনের নিচে একটা স্ট্রেট কপার ওয়্যার থাকে। মানে আমাদের এই ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর মতো মাল্টিপল কোর থাকে না, সিঙ্গেল একটা কোর আছে, একটা মোটা কপারের কোর আছে, ব্যাস। তাই তো? এবার ক্যাট 5-এ এই কোরটা হয় একটু পাতলা, মানে এমএমটা কম, আর ক্যাট 6-এ একটু মোটা হয়। ক্যাট 6-এর পেয়ারের যে গেজটা কপারের একটু মোটা হয়, ক্যাট 5-এরটা একটু পাতলা হয়। তাছাড়া এই একটা জিনিস ক্যাট 6-এ থাকে, যেটা ক্যাট 5-এ থাকে না। ক্যাট 5-এও এরকম 4টে পেয়ার থাকে, 4টে কালারের, সব সেম, শুধু ক্যাট 6টা একটু মোটা হয় গেজে, আর এইখানে মাঝখানে একটা ডিভাইডার লাগিয়ে দেওয়া থাকে, যাতে 4টে পেয়ার আলাদা আলাদা থাকে। মানে যখন এই কেবিলটা ইনসুলেটরের মধ্যে ঢোকানো হয়, যাতে একটা পেয়ার আর একটা পেয়ারের ঘাড়ে না উঠে পড়ে, যেটা ক্যাট 5-এর সাথে হতো। এই পেয়ারগুলো ভিতরে, হ্যাঁ, ক্যাট 5 একটু সমস্যা হয় দেখেছি। ক্যাট 5-এ কি হয়, এই পেয়ারগুলো ভিতরে ভিতরে জড়িয়ে যায়। মানে এই ব্লু পেয়ারটা হয়তো এই পুরো 3টে পেয়ারকে এরকম দুবার পাক খাইয়ে দিয়েছে। হুম। হয়তো অরেঞ্জ পেয়ারটা আবার এরকম 4 পাক খাইছে। এতে কি হতো, তোমরা যদি কেউ পড়ে থাকো, ওইগুলো 10 ক্লাস 10 ক্লাসও সায়েন্সে থাকে, যে কোনো তারের মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হয়, তো সে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। হ্যাঁ, আবার কোনো ম্যাগনেটিক ফিল্ডের সংস্পর্শে আসলে কোনো একটা তার, সে আবার ভিতর থেকে তড়িৎ প্রবাহিত করা শুরু করে। এবার কি হয়, হুম, এগুলোর মধ্যে দিয়ে কনস্ট্যান্ট ডেটা ফ্লো করছে। হ্যাঁ। এবার এ যখন ডেটা ফ্লো করাচ্ছে, তো এর একটা ম্যাগনেটিক ফিল্ডও জেনারেট করবে সাথে সাথে। এবার এর ফিল্ড কি হচ্ছে, যদি এই তারের সাথে পাক খেয়ে যায়, তখন এর যে পেয়ার, এর মধ্যে আলাদা আলাদা যে ডাটা চলে যাচ্ছে, এই ডাটাগুলোর মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়া শুরু হয়। এর ম্যাগনেটিক ফিল্ড এর ডাটাকে ডিস্টার্ব করে, এর ম্যাগনেটিক ফিল্ড এর ডাটাকে ডিস্টার্ব করে। শোনা যাচ্ছে সুমন? মানে একটা নয়েজ তৈরি হয়। হ্যাঁ, একটা নয়েজ তৈরি হয়, এবং এর ডাটাটাকে ডিস্টার্ব করে। এ ওর ডাটাকে ডিস্টার্ব করে, এ ওর ডাটাকে ডিস্টার্ব করে। যে কারণে আগে কি হতো, স্পিড স্পিডে প্রবলেম হতো, একটু লং ডিস্টেন্স তার নিয়ে গেলে ডিস্টারবেন্স হতো, স্পিড কমে গেল, কিংবা একটা টার্মস হয় প্যাকেট লস। মানে আমি এখান থেকে কিছু ডাটা সেন্ড করলাম, কিন্তু আদার এন্ডে পৌঁছালোই না, প্যাকেটটা লস হয়ে গেল। কিংবা ওখান থেকে একটা আমার কাছে ডাটা আসছিল, সেই ডাটাটা লস হয়ে গেল।
এরকম টাইপের সিনারিও হতো, যে কারণে পরে এই মাঝখানে একটা প্লাস্টিকের কোর দিয়ে এই চারটে পেয়ারকে আলাদা আলাদা করে দেওয়া হলো, যাতে কেউ কারোর ঘাড়ের মধ্যে না উঠে পড়ে, ভিতরে যাতে না ওয়াইন্ডিং এর মতো জড়িয়ে যায় একটা তার একটার সাথে। আর একটু পেয়ারটাকে মোটা করে দেওয়া হলো ভিতরকার কোরটা। এইটুকুই ডিফারেন্স, বোঝা গেল? ক্যাট 5 ক্যাট 6। এবারে এই জিনিসটা হুম। একটু বুঝিয়ে রাখি। কি হয়, ক্যাট 5-এর থেকে দেখবে সমন ক্যাট 6টা একটু শক্ত হয় বেশি, খুবই শক্ত, তারটা ভাঁজ করা হ্যাঁ। মুশকিল তারটাকে। তো আমরা কি হয়, অনেক জায়গায় আছে যেখানে একটু সফট কেবিল হলে ভালো হয়, মানে তারটা যদি একটু ফ্লেক্সিবল হয় আমাদের কাজ করতে সুবিধা হয়। যেমন ধরো কোনো একটা ওয়্যারিং এন্ড আমি বারবার ল্যাপটপে কানেক্ট করি, ডিসকানেক্ট করি, আমার টেবিলের নিচে কানেক্ট করা আছে, ওখান থেকে আমি ল্যাপটপ অবধি আনি, লাগাই, খুলি। তোমার যদি সেই তারটা খুব হার্ড হয় আমার অসুবিধা হবে, আমার একটু সফট টাইপের কেবিল দরকার, মানে যে তারটা একটু সফট হবে, তাই তো? তো এই সফট হচ্ছে যেই কেবিলগুলোর পাশে লেখা আছে এই কেবিলগুলো হবে সফট কেবিল, মানে এগুলো একটু ফ্লেক্সিবল কেবিল হবে, ফ্লেক্সিবিলিটি বেশি। ক্যাট 6-এরই কাজ করবে কিন্তু এগুলো একটু ফ্লেক্সিবিলিটি বেশি, তার মানে এগুলো ইনডোর ইউজ করা যাবে, যে কেবিলগুলো ইনডোর ওয়্যারিংয়ে আমরা ইউজ করতে পারি, যেখানে ওয়েট কম, মানে টানাটানি বেশি পড়ে না, ওয়েদারের মার খায় না, সেখানে আমরা কেবল ইউজ করতে পারি। কিন্তু আমাদের যদি কোনো আউটডোর ওয়্যারিং হয়, খুব স্ট্রেচিং করতে হয়, আমাদের ফল সিলিংয়ের মধ্যে দিয়ে ওয়্যারিং স্ট্রেচ হবে, টানাটানি করা হবে ওয়্যারিং নিয়ে, সেখানে আমরা দিতে পারবো না, আমাদের ক্যাট 6 দিতে হবে অনলি। আমরা শুধু ইনডোর, ক্যাট 6টা শুধু আমাদের আউটডোর ওয়্যারিং, আর যেখানে তার নিয়ে টানাটানি হবে 6টা, এই 6 যেটা, সেটা আমরা ইনডোর কন্ডিশনে ইউজ করব, শর্ট ডিস্টেন্স, যেমন প্যাচ কর্ড বানিয়ে ইউজ করতে পারি, যেরকম বললাম টেবিলের নিচ থেকে আমার ল্যাপটপ অবধি যে তারটা আসে সেটা আমরা 6 ইউজ করতে পারি, গুলো হয় একটু সফট। তো এখানে আমি একটু ভালো করে লিখে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে, যাতে মনে থাকে। সফট। তো এই অবধি ক্লিয়ার? 6 আর 6 এটার মধ্যে ডিফারেন্স। হ্যাঁ, এতটা ক্লিয়ার। এবার দেখো একটা সিম্পল জিনিস বোঝাই, দেখো এখানে চারটে পেয়ার তার আছে, মানে আমার কাছে টোটাল 8খানা তার আছে, কেমন? 8খানা তার আছে। এবার এই তারের মধ্যে 8খানাই কিন্তু আমাদের দরকারের তার নয়। কেন 8খানা রাখা হয়েছে? ফিউচার আপগ্রেডের কথা ভেবে। আর সেই আপগ্রেডটা এখন হয়েও গেছে, যেটার জন্য 8খানা তার রাখা হয়েছিল, কিন্তু 8খানা আমাদের কোনো কাজের নয়, আমাদের চারটে তার দরকার। আমাদের দরকার হচ্ছে চারটে তার, 1 2 3 4 5 6, 1 2 3 4, 1 2 3 4 5 6, 7, 8। তো আমাদের দরকার হচ্ছে 1 নম্বর তারটা, 2 নম্বর তারটা, 3 নম্বর তারটা,
আর 6 নম্বর তারটা, এই 1 2 3 আর 6, এই পেয়ারটা আমাদের দরকার। বাকি এইখানে যে 2 পেয়ার তার, এটার কোনো কাজ নেই। তাহলে সুমন, আমরা যদি এখানে 4 পেয়ার কেবিলের জায়গায় 2 পেয়ার কেবিল ইউজ করি, তাহলে আমরা কাজ করতে পারবো। এখানে যদি আমরা 4 পেয়ারের জায়গায় 2 পেয়ার ইউজ করি, হ্যাঁ। না 2 পেয়ার ইউজ করলে তো কাজ করা যাচ্ছে হ্যাঁ, না। কাজ করা যাবে। 2 পেয়ার মানে 4টে তার, মানে 2 জোড়া মানে হ্যাঁ, 4টে তার। ওইটা বুঝতে পেরেছি, কিন্তু তুমি যেটা এঁকেছো হ্যাঁ। সেই অনুযায়ী তো আমাকে আহ অন্য কালারের একটা তার ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, মানে আমি বলতে চাইছিলাম কি, এই যে পিঙ্ক কালারের এই তারটার কোনো কাজ নেই, ঠিক আছে। আমার দরকার হচ্ছে এই 4টে তার, যেটা ইয়েলো, 1 2 3 আর ছ হ্যাঁ, হ্যাঁ, নম্বর তো আমাদের এখানে বুঝেছি। দুজোড়া কাজ, দুজোড়া মানে এই 2টো পেয়ার দিয়ে আমরা পুরো একটা কানেকশন করতে পারি। 2টো পেয়ার আচ্ছা, আচ্ছা। এক্সট্রা থাকে। এক্সট্রা রাখা হয়েছিল ফিউচারে যদি কোনো স্পিড আপগ্রেড হয় বা কিছু টেকনোলজিতে চেঞ্জেস করা হয়, তখন যাতে ব্যবহার করা যেতে পারে, সেই ভবিষ্যতের কথা ভেবে 2 পেয়ার এক্সট্রা রাখা হয়েছিল। কিন্তু আমাদের কাজে লাগে কটা, 2টো পেয়ার। ঠিক আছে। 2টো পেয়ারের মধ্যে কোনগুলো, 1 2 3 আর 6, এই এইটা মনে রাখতে হবে, 1 2 3 আর 6 আমাদের কাজের পেয়ার। ঠিক আছে। এইগুলো আমি স্ক্রিনশট শেয়ার করছি, এই কারণে এইগুলো নোটস বানিয়ে রাখতে হবে, যাতে কাজে লাগে। ঠিক আছে। 1 2 3 6। কানেক্টরটা দেখেছো, এখানেও 8খানা কানেক্টর থাকে। এই কানেক্টরটা RJ45 বলা হয়। হুম। এবার আরেকটা জিনিস বলে রাখি, এইখানে এক টাইপের আছে ইউটিপি কেবিল, একটা আছে এসটিপি। এটা হচ্ছে ইউটিপি। এই ইউটিপির মানে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, মানে এই যে টুইস্টেড পেয়ারগুলো আছে এগুলো শিল্ডিং নেই। কেমন? এগুলোর ওপর কোনো শিল্ডিং নেই, তো এগুলো আনশিল্ডেড হুম। টুইস্টেড পেয়ার। এগুলোর ওপর কোনো শিল্ড করা নেই। কিন্তু আর এক ধরনের আমরা কেবিল ইউজ করি, সেটার ওপর এরকম শিল্ডিং থাকে। সিলভার। সিলভারের শিল্ডিং করা থাকে, যাতে কি বাইরের যে আমাদের যে কোনো ধরনের যখন রেডিও ফ্রিকোয়েন্সিতে যে ধরনের ওয়্যারলেস কমিউনিকেশনগুলো হচ্ছে, এগুলোর একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে জেনারেট হয়। তো এই ম্যাগনেটিক ফিল্ড এই তারকে যখন হিট করে, এর ভিতরকার যে হাই ফ্রিকোয়েন্সির যে যেগুলো এখনকার নেটওয়ার্ক খুব হাই স্পিড, তো সেক্ষেত্রে এর মধ্যে খুব হাই ফ্রিকোয়েন্সিতে ডাটা ট্রান্সফার হয়। সেক্ষেত্রে বাইরে থেকে কোনো আদার্স ওয়্যারলেসের সিগন্যালের এর মধ্যে ইন্টারাপ্ট করে, এর ওখানকার বাইনারি ডিজিটগুলো চেঞ্জ হয়ে যেতে পারে ভিতরকার, যে কারণে নেটওয়ার্কে প্যাকেট লসের প্রবলেম আসতে পারে। সেই কারণে এইখানে এইটার কারণে শিল্ডিং কেবল ইউজ করা হয়। তো জাস্ট সিম্পল, এটা শিল্ডিং এই কারণে ইউজ করা হয় যাতে বাইরের থেকে কোনো ম্যাগনেটিক ইন্টারফারেন্স না হয়। ঠিক আছে। কখন ইউজ করা হয়, কেন ইউজ করা হয় আমরা আগে জানবো, কিন্তু বেসিক এটাই, এই কেবলটা বাইরে থেকে কোনো ম্যাগনেটিক ইন্টারফারেন্স ক্রিয়েট হওয়ার মতো সিচুয়েশানে আমাদের এই রকম কেবল ইউজ করতে হবে। আর যেখানে ইন্টারফারেন্সের কোনো সমস্যা নেই, সেখানে আমরা এই টাইপের কেবল ইউজ করি। কেন ইউজ করব ওটা আগে জানবো। হ্যাঁ, আর একটা জিনিস, যেমন দেখতে পাচ্ছ এইটার পুরো প্লাস্টিক মেট, শুধু কন্ট্যাক্ট কানেক্টরগুলো আছে। তো সেই রকম এটার দেখতে পাচ্ছি বডির সাথে একটা গ্রাউন্ডিং আছে। গ্রাউন্ডিংটা এই কারণে আছে, যখন আমরা এসটিপি কেবল ইউজ করব, কেবলটা, হ্যাঁ এখানে যখন আমরা এই কেবলটা ইউজ করব, তো এর গ্রাউন্ডটা ডিভাইসের গ্রাউন্ডের সাথে কানেক্ট হওয়া জরুরি। যে কারণে তখন আমরা এই টাইপের কানেক্টরগুলো ইউজ করব, যার মধ্যে গ্রাউন্ড আছে। এই ভিতরকার শিল্ডিংটাই গ্রাউন্ডের সাথে টাচ হবে, তারপর এটা পাঞ্চড হবে। তো এটা যখন আমরা ডিভাইসে কানেক্ট করব, ডিভাইসের এই এন্ডে গ্রাউন্ডের সাথে আর ওই পাশের ডিভাইসের গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড হয়ে যাবে, যে কারণে মাঝখানে কোনো ইন্টারফারেন্স আসবে না। কোনো ম্যাগনেটিক ফিল্ডের সংস্পর্শে আসলে এখান থেকে ভোল্টেজটা গিয়ে গ্রাউন্ড হয়ে যাবে, ভিতরকার অবধি পৌঁছাতে পারবে না। আর যখন আমরা ইউটিপি ইউজ করি, তখন আমরা
ওই এইটাই প্লাস্টিকেরটা যেটা প্লাস্টিকেরটা নরমাল। ইউজ করি। এর মধ্যে এরকম পরপর 8খানা পিন থাকে। এবার এটা হলো বলা হয় হচ্ছে আইও কানেক্টর, মানে অনেকে এখন মডিউলার জিনিস তো অনেকে এরকম ওয়াল বোর্ড ইউজ করে যেখানে আমাদের এন্ডটা কানেক্ট হয় এবং আমরা এখানে একটা প্যাচ কর্ড ইউজ করি, এখানে কানেক্ট করি একটা এন্ড একটা আমাদের ডিভাইস, যাতে ওয়্যারিং বাইরে থেকে না দেখা যায়। তো জিনিসটা একটু নিট অ্যান্ড ক্লিন করার জন্য এই টাইপের ডিভাইসটা ইউজ করা হয়। এটা একটা ফিমেল কানেক্টর পোর্ট, এরকম সিঙ্গেল সিঙ্গেল পোর্ট আসে। পোর্টের মধ্যে এখানে আমাদের তারগুলো গাঁথা হয়, কিভাবে গাঁথা হয় না গাঁথা হয় আমরা ফিউচারে জানবো। তো জাস্ট একটা বেসিক ইন্ট্রোডাকশন কি এখানে আমরা কেবলগুলো গেঁথে দিই এবং এটা চলে। এখানে আমরা আর একটা কেবল ইনসার্ট করি, করে আমাদের ডিভাইসে কানেক্ট করে নিই। যখন দরকার পড়বে লাগাবো, যখন দরকার পড়বে না আমরা ওয়াল সকেট থেকে খুলে নেবো। যে কারণে এই আইও কানেক্টরটা ইউজ করা হয় এরকম টাইপের। এখন তো মডিউলার অনেক টাইপের চলে এসছে মার্কেটে, ইলেকট্রিক বোর্ডের সাথেই কানেক্ট হয়ে যায়। আর এটা যেমন একটা এসএফপি মডিউল, এটা এক টাইপের স্মল ফর্ম ফ্যাক্টর মডিউল। এক্ষেত্রে কি হয়, এগুলো ফিউচার একটু বলবো, এখন বেসিক বলে রাখি। এটা কিছু কিছু ডিভাইসকে খুব হাই স্পিডে লিঙ্ক করানোর জন্য এই টাইপের ফর্ম ফ্যাক্টর কার্ড ইউজ করা হয় আলাদা করে। যেরকম আমরা সুমন পিসিতে ল্যান খারাপ হয়ে গেলে ল্যান কার্ড লাগাতে পারি, আমাদের যেমন একটা সিম্পল ভাবো, পিসির মধ্যে একটা পিসিআই ইন্টারফেস আছে। আমরা পিসিআই ইন্টারফেসে আমরা যে কোনো যেরকম নিড সেরকম কার্ড লাগাতে পারি। সাউন্ড কার্ড লাগলে সাউন্ড কার্ড লাগাতে পারি, ল্যান কার্ড লাগলে ল্যান লাগাতে পারি, গ্রাফিক্স কার্ড লাগলে গ্রাফিক্স কার্ড লাগাতে পারি। তো এই টাইপের হ্যাঁ। চিন্তা ভাবনা মাথায় এনে ইঞ্জিনিয়ারিংয়ে এরকম টাইপের একটা পোর্ট আবিষ্কার হয়েছে যেটাকে বলে এসএফপি। এসএফপিতে আমরা এই টাইপের মডিউল ইউজ করতে পারি, কিংবা এসএফপিতে হাজার এক টাইপের মডিউল আছে। এই এসএফপিতে মধ্যে আমরা এই মডেলগুলোকে ইনসার্ট করে চালাতে পারি যেরকম দরকার। আমার ডুপ্লেক্স দরকার হলে ডুপ্লেক্স, আমার সিমপ্লেক্স দরকার হলে সিমপ্লেক্স, মানে একটা ইন্টারফেস যেখানে আমরা যে কোনো টাইপের পোর্ট কানেক্ট করতে পারি। এই পোর্টের এক্সটেনশনগুলো আলাদা করে আসে, এগুলো জাস্ট লাইক আমাদের পিসিতে যেমন ল্যান কার্ড খারাপ হয়ে গেলে আমরা ল্যান কার্ড লাগিয়ে দিই এক্সট্রা করে, কিংবা এক্সট্রা ল্যান কার্ডের দরকার থাকলে লাগিয়ে দিই, কিংবা সাউন্ড কার্ডের দরকার থাকলে সাউন্ড কার্ড লাগিয়ে দিই, এবং অন্যান্য কিছু দরকার পড়লে সেটা করে দিই। তো সেই রকম টাইপের একটা কার্ড যেটা আমরা যখন দরকার পড়বে আমরা আমাদের অ্যাকর্ডিং টু নিড এটাকে অ্যাড অন করতে পারি নেটওয়ার্কের মধ্যে। ওকে, এটা হচ্ছে আমাদের থার্ড। আমাদের যে কানেক্টরের মধ্যে আমরা কালার পেয়ার কিভাবে এর মধ্যে কানেক্ট করি। মিটিংটা ডিসকানেক্ট হয়ে যাবে একটু পরে, আবার একটা লিঙ্ক দেবো, ওটা দিয়ে জয়েন করে নেবে, কেমন? হ্যালো। ঠিক আছে। হুম। ওটাও কি তুমিই নেবে নাকি? হ্যাঁ আমি, এটা অ্যাকচুয়ালি প্রত্যেক 20 মিনিটস পর পর ডিসকানেক্ট হয়। ও আচ্ছা আচ্ছা। হুম। আমি ডিসকানেক্ট করে আবার আসছি। হুম। সব ঠিক আছে, এখান থেকে সব ঠিক আছে, শেয়ারটা করতে গেলাম, শেয়ারটা হচ্ছে না। পার্টিশন, কপি লিঙ্ক ইনভাইট। ওকে,
তো আমরা যেখানে ছিলাম, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো আমরা যেখানে ছিলাম সেখানে এটা হচ্ছে আমাদের যে কানেক্টরের মধ্যে আমরা ইনসার্ট করি যে জ্যাকটা, সেটার হচ্ছে দুটো স্ট্যান্ডার্ড। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখানে কালার কোড দেওয়া আছে, হোয়াইট গ্রিন, গ্রিন হোয়াইট অরেঞ্জ, অরেঞ্জ 1 2 3 4 করে নাম্বারও করা আছে। আর এখানে দেখানো আছে এই যে কানেক্টরটা, এই কানেক্টরটা আমাদের ফেসের দিকে ফেসিং থাকলে এই পাশটা হবে হচ্ছে পিন নাম্বার 1। পিন নাম্বার 1 হচ্ছে এখানে। এখানে দুটো স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আমরা এই বিটাকে ইউজ করি সব থেকে বেশি। আজ পর্যন্ত এ একবার আমি ইউজ করেছিলাম, আমার আর কোন এ ইউজ করতে পারেনি, দরকার পড়েনি। কিন্তু এটা কি কারণে লাগে বলছি। তো আমরা ইউজ করি হচ্ছে বি, এটাকে স্টার মার্ক করলাম। মোস্ট ইউজ, মোস্ট ইউজ আমরা এটাকে করি। কেন করি? কারণ এটা তুমি ভুলে যাও আপাতত, এটাই মনে রাখো কি আমরা মোস্টলি এই কোডটাকে ইউজ করি। কোডটাকে একটু মুখস্থ করতে হবে। হোয়াইট অরেঞ্জ, অরেঞ্জ হোয়াইট গ্রিন ব্লু, হোয়াইট ব্লু গ্রিন, হোয়াইট ব্রাউন ব্রাউন। এখানে হ্যাঁ, দেখ, জানি এটা। হ্যাঁ, তো এখানে দেখবে একটা পেয়ার জাস্ট শিফটিং আছে। মানে এখানে আমরা কি কি বললাম, আমরা কাজের তার হচ্ছে 1 2 3 আর 6। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, 1 2 3 আর 6। মানে কটা পেয়ার? গ্রিনের একটা পেয়ার, অরেঞ্জের একটা পেয়ার। এখানে দেখো অরেঞ্জের পেয়ারটা চেঞ্জ হয়ে গেছে, মানে উল্টো হয়ে গেছে, মানে এটাকে বলা হয় ক্রস কেবিলিং। মানে এক সাইডে আমি এখানে যেখানে অরেঞ্জ পেয়ার আছে দেখো এখানে গ্রিন পেয়ার আছে, রাইট? আর যে জায়গায় দেখো হ্যাঁ, এখানে অরেঞ্জ পেয়ার আছে সেই জায়গায় এখানে গ্রিন পেয়ার আছে। হুম, এটাকে বলা হয় ক্রস কেবিলিং। ক্রস কেবিলিং আমরা কেন করি বলে রাখি। তো আমরা ধরো, আমি বলে দিচ্ছি, এই যে চারটে তার আমি বললাম না, 1 2 3 4, আমাদের এই চারটে দরকার পড়ে। এই চারটে কেন দরকার পড়ে? চারটে তারের মধ্যে হচ্ছে একটা হয় হচ্ছে আর এক্স পজিটিভ, একটা হয় হচ্ছে আর এক্স নেগেটিভ। আর এক্স মানে জানো? রিসিভার আই থিঙ্ক। হ্যাঁ, একদম রাইট। আর এটা ট্রান্সমিটার। হ্যাঁ, একটা থাকে হচ্ছে টিএক্স প্লাস, একটা থাকে টিএক্স মাইনাস। এখানে দেখো ক্রস কেবিলিংয়ে কি হচ্ছে, এর আর এক্স প্লাস, এর টিএক্স প্লাস যাচ্ছে এর আর এক্স প্লাসে, আর এর আর এক্স মাইনাস এর যাচ্ছে টিএক্স মাইনাস। মানে একটাকে অপরকে ক্রস করছে, মানে এর ট্রান্সমিটার ওর রিসিভার, ওর ট্রান্সমিটার এর রিসিভার, তাই তো? বুঝলে হ্যাঁ, ব্যাপারটা? এ যেটাকে ট্রান্সমিট করছে সেটা আর একটা নোডের কাছে তো রিসিভার, হ্যাঁ, আর আর একটা নোড যেটা ট্রান্সমিট করছে সেটা আর একটা নোডের কাছে রিসিভার। হ্যাঁ। এই জন্য এর আর এক্স এর টিএক্স এর সাথে এর আর এক্স এর টিএক্স এর সাথে, আর এর টিএক্স এর আর এক্স এর সাথে। এই কারণে আমরা ক্রস কেবিলিং ইউজ করি। ক্রস কেবিলিং এই কারণে ইউজ করতে হয়, ধরো যেমন আমি ওখানে দেখালাম যে আমরা কি করি, আমাদের কাছে মাল্টিপল নোড থাকে। আমরা এই নোডটাকে নিয়ে গিয়ে একটা সেন্ট্রাল হাবে সুইচে গিয়ে কানেক্ট করি। এরকম ক্ষেত্রে আমাদের ক্রস কেবিলের দরকার পড়ে না। এরকম ক্ষেত্রে আমরা স্ট্রেট কেবিল ইউজ করতে পারি। এখানে যে হাব থাকে, এ খুব স্মার্ট, এ নিজে থেকে আইডেন্টিফাই করে কোনটা আমার জন্য আর এক্স কোনটা টিএক্স, ও নিজে থেকে ইন্টারনালি চেঞ্জ করে না নিজের লজিক শিফটারের মধ্যে। কিন্তু যদি আমাদের এই সেন্ট্রাল হাবটা না থাকে, এই সেন্ট্রাল হাব সুইচটা না থাকে,
সেক্ষেত্রে আমরা যদি নোড টু নোড কানেক্ট করি, এই নোড টু এই নোড, এই নোড টু এই নোড, কী করে কানেক্ট করবো? প্রত্যেকটা নোডে দুটো করে ল্যান পোর্ট থাকতে হবে। এর পোর্ট থেকে এর পোর্ট একটা দিয়ে দিলাম, তো এর একটা পোর্ট অকুপাইড হয়ে গেল, এর আর একটা পোর্ট থেকে বার করে একে দিয়ে দিলাম, তো এই মেশিনটার দুটো ল্যান পোর্ট থাকতে হবে। কিংবা আমি ধরি সিম্পল এরকমভাবে করি কি, দুটো পিসিকে আমি একটা ল্যান কেবল দিয়ে কানেক্ট করছি, তখন আমাদের ক্রস লিঙ্ক ইউজ করতে হবে, যে এর আরএক্স, এর এর রিসিভার, এর ট্রান্সমিটার, এর ট্রান্সমিটার, এর রিসিভার। তো আমরা এখানে যে কেবিলটা ইউজ করব সেই কেবিলটা থাকতে হবে এই রকম টাইপের ক্রস, মানে একটা এন্ডে এই রকম, একটা এন্ডে এই রকম, এটাকে বলা হয় ক্রস কেবিল। তোমরা যদি দুটো নোডকে একটা স্ট্রেট কেবিল দিয়ে কানেক্ট করি, দুটো সেম টাইপের ডিভাইসকে বা দুটো নোড কম্পিউটারকে, সেক্ষেত্রে আমাদের এর আরএক্স টিএক্স, আরএক্সকে টিএক্স এর সাথে আর টিএক্সকে আরএক্স এর সাথে কানেক্ট করতে হয়, যে কারণে এটাকে বলা হয় ক্রস কেবিল প্যাটার্ন। তো এটা এখন অনেক পুরোনো টেকনোলজিতে এরকম ধরনের ক্রসিং করা হতো, এখন এই টেকনোলজি বন্ধ হয়ে গেছে, এখন ক্রসিংয়ের দরকার পড়ে না, খুব রেয়ার কেসে কোনো জায়গায় ক্রসিং থাকতে পারে। আদারওয়াইজ ক্রসিং আমি অনেক বছর আগে একবার দেখেছি, আর একটাই দেখেছি, আর কোনো জায়গায় ক্রস নেটওয়ার্ক দেখিনি। তবে এই কারণে এটা ব্যবহার করা হয়। তো মোস্টলি আমরা বিটা ইউজ করি, জাস্ট ইনফরমেশনের জন্য বলে রাখলাম। এই যে এইটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক সুইচ। এই সুইচ এখন টেকনোলজিতে অনেক টাইপের চলে এসছে, ম্যানেজ, আনম্যানেজ, লেয়ার, লেয়ার 3, লেয়ার 6 অবধি, লেয়ার 7 অবধি চলে এসছে। কিন্তু আমরা বেসিককে এখন যেটা শিখবো এই সুইচের বিষয়ে, আমরা যেগুলো জানবো, এই সুইচ এক কটা টাইপের আছে, হচ্ছে 10/100 Mbps স্পিড, আর একটা আছে হচ্ছে 10/100/1000 Mbps, 10/100 Mbps, আর একটা 10/100/1000, মানে এ দুটো প্রোটোকলও এ সাপোর্ট করে, কিন্তু একটা এক্সট্রা প্রোটোকল সাপোর্ট করে, সেটা 1000। এখান থেকে যে এন্ডে কেবিলটা যাবে, যদি এই দুটো ডিভাইস 1000 ক্যাপেবল হয়, তাহলে এই পোর্টটা 1000 স্পিডে কাজ করবে। কিন্তু যদি কোনো পোর্টটা, এখানে একটা জিরো বেশি দিয়ে দিয়েছি মনে হয়, এটা 100 হবে। তো যদি কোনো এইখানের পোর্টটা তিনটেই সাপোর্ট করে, তো সামনে যে ডিভাইসে কানেক্ট করবো সেটা যদি 10 Mbps এর হয়, 10 Mbps এর লিঙ্ক ওঠাবে, আর যদি 100-এর হয় তো 100-এর ওঠাবে, 1000 হলে 1000-এরও ওঠানোর ক্যাপাবিলিটি আছে। তো এই দু টাইপের সুইচ আমাদের মার্কেটে পাওয়া যায়, 10/1000 আর 10/100 আর 10/100/1000। এটা হচ্ছে তিন টাইপের সুইচ আমরা পাই। তো এগুলো নোট বানিয়ে রাখলে সুবিধা হবে, আর পরে ধীরে ধীরে ভুলে যাবে। আমার স্ক্রিনশটগুলো দেওয়া থাকলো। এবার এই পোর্টগুলো আলাদা আলাদা টাইপের পোর্ট পাওয়া যায়, যেরকম 8 পোর্ট, 16 পোর্ট, তারপর পাওয়া যায় 24 পোর্ট, তারপর হচ্ছে 48 পোর্ট। এই চার টাইপের পোর্টের পাওয়া যায়, জন্য বলে দিলাম যতগুলো আমাদের নোট কানেক্ট করার দরকার, আমরা এরকমভাবে আলাদা আলাদা পোর্ট ইউজ করতে পারি, আলাদা আলাদা টাইপের পোর্টের গ্যাজেটস ইউজ করতে পারি। জাস্ট বেসিক ধারণা যে কত টাইপের এই সুইচগুলো হয়। এবার শোন, এখানে একটা প্রশ্ন তোমায় করব, তুমি সায়েন্সের স্টুডেন্ট, আগে পড়েছো, এখানে বলো, বল, যদি আমি চেষ্টা করবো। এম বিপিএস আর 10 MBPS
এমবিপিএস, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? হ্যাঁ, কারণ যেটা প্রথমটা আছে এমবিপিএস, হুম ঠিক আছে, হুম ওটা 10 মেগাবাইট, ঠিক আছে। হুম হুম। আর পরেরটা 10 মেগাবিট, মানে হলো 8 দিয়ে যদি এটাকে ভাগ করি, 8 কে 8, 1 পয়েন্ট সামথিং মেগাবাইট হবে এটা, কোনটা মেগাবাইট? প্রথমেরটা। আর পরেরটা মেগাবিট। আর ওটাকে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে আমি এম ছোট হাতের বিতে আনতে পারবো। হুম, বিট বড় না বাইট বড়? হ্যাঁ, কি বলছো? বলছিলাম বিট বড় না বাইট বড়? মানে কিরকম ভাবে বড় বলতে চাইছো, আমি বুঝতে মানে পারছি না। বিটের থেকে বাইট বড় না বাইটের থেকে বিট বড়, আমি এটা প্রশ্ন করছিলাম। বিট আর বাইটের মধ্যে কে আমি বড় ছোট দিক আর জানি কি? বিট। বিট। না, বাইট, বাইট হবে বড়, ঠিক আছে। আচ্ছা, বাইট বড়। আর বাইট হচ্ছে এইটা, বড় বি মানে বড়, ঠিক আছে। এরম ভাবে মনে রাখবে, কনফিউশন হয়ে যাবে। বড় বি মানে বড়, মানে বাইট, আর ছোট বি মানে বিট মানে ছোট, ঠিক আছে। এটা হচ্ছে, না তো কনসেপ্টটা ঠিক আছে, খালি এইটা এটার মধ্যে এটার এটার মধ্যে চলে গেছে, কেমন? আচ্ছা, তো দুটো উল্টে গেছে। হ্যাঁ, ঘুরে গেছে, কিন্তু কনসেপ্টটা জানো, এটা অনেকেই জানে না। অনেকে নেটওয়ার্ক ফিল্ডে কাজ করে, তাকে বিট আর বাইট বললে সে বুঝবে না ছোট বি বড় বির মধ্যে পার্থক্য। ভাল লাগলো, তুমি মোটামুটি একটা আইডিয়া আছে। তো এমবি ছোট বি মানে বড়, এসব বড় বলছি আবার, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমবি মানে মেগা বাইট, আবার ভুলে বলছি, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। মেগাবিট। এটা মানে মেগা বিট, এটা মানে হচ্ছে মেগা বাইট। তো আমাদের যদি এইটার এমবি ধরো থাউজেন্ডের বড় বি বার করতে হয়, তাহলে আমরা 8 দিয়ে ভাগ করব। ধরো এটা ছোট বি, হ্যাঁ আমি বলতে চাইলাম থাউজেন্ডটা হচ্ছে ছোট বি, মানে আমরা যদি বলি এমবিপিএস, তাহলে আমরা যদি এর অ্যাকচুয়ালি বড় বি এর স্পিড বার করতে চাই, তাহলে আমাদের থাউজেন্ডকে 8 ইন্টু দিয়ে এইট। ভাগ করতে হবে। হ্যাঁ, থাউজেন্ডকে যদি আমরা 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে 125, মানে আমরা যদি বড় বিতে লিখি তাহলে আমরা 125 লিখব, 125, তাই তো? কেন 125 লিখবো? না, এম, তুমি তো বললে থাউজেন্ডটা এম ছোট বিতে আছে, এটা হচ্ছে, তাই তো? এটা হচ্ছে ও বাইট, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এটা হচ্ছে হুম বাইট। হুম হুম, এবার এটাকে ঠিক। যখন এম বিতে কনভার্ট করবো, মানে বড় বি, হ্যাঁ, এটা এটা বিট, এটা বাইট, দুটোর মধ্যে কনফিউশন হয়ে যাচ্ছে আমারও। হুম হুম। জিনিসটা কনফিউজিং একটু, বাট আমি বলতে চাইলাম এটা হচ্ছে ছোট বি, মানে এটা বিটস, মেগা বিটস পার সেকেন্ড। হ্যাঁ, এটাকে যদি আমরা মেগা বাইট পার হুম। সেকেন্ডে বার করি, মানে 1000 মেগা বিট পার সেকেন্ড, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে 1000 মেগা বিট পার সেকেন্ড কত মেগা বাইট পার সেকেন্ড হবে, মেগা বাইট পার সেকেন্ড, এটা আমাকে বার করতে হয়, যেটা তুমিই বললে আমাকে। মানে 1000 মেগা বিট পার সেকেন্ডের যদি আমাকে কেউ বলে মেগা বাইট পার সেকেন্ড বার করতে হবে, তোমরা 8 দিয়ে ভাগ করে নেবো, হুম। 1000 আর ভাগ 8, 125, তার মানে এটা অ্যাকচুয়াল স্পিড হবে 125। বুঝলে, আমিও কনফিউজ খানিকটা, কিন্তু এটা আমি যেহেতু রেগুলার দরকার পড়ে একটু মনে আছে আমার, এটা অতটা কনফিউজ হব না। বলতে বলতে কনফিউজ হয়ে যাচ্ছি, বাট ছোট বিট, বিটা হচ্ছে বিট, হ্যাঁ, আর এটা বড় বিটা হচ্ছে বাইট। এবার বড় বিটা কম এলো কেন, কারণ হচ্ছে এটার থেকে এই ভ্যালুটা কমলো কেন, সেটা হচ্ছে যখন আমরা বিট বাইটের হিসাব করি, এই চারটা আমার কাছে নেই, চারটা থাকলে সুবিধা হতো, আমি নেক্সট ডে বোঝাবো পুরো 4 টেরাবাইট মেগাবাইট অবধি সুবিধা হবে। তো আপাতত এই অবধি আমি এটা রাখলাম।
নেক্সট ডে পুরো চার্ট দিয়ে এটা ভালো করে ক্লিয়ার করবো। ওকে। এটা হয়ে গেল আমাদের আলাদা আলাদা স্পিডের সুইচেস, 3 টাইপের সুইচ আপাতত বললাম। আর এটা হচ্ছে প্যাচ প্যানেল। প্যাচ প্যানেলে কি হয়, প্যাচ প্যানেলটা একটু বেসিক্যালি বলে রাখি, এগুলো আমরা পরে ডিপলি শিখবো কেন ইউজ করা হয়। ধরো এখানে একটা নিচের র্যাক আছে, দেখতে পেয়েছে মনে হয়। হ্যাঁ, আমাদের সমস্ত নেটওয়ার্ক ডিভাইসেসগুলো আছে, এরকম র্যাকের সাইডে এরকম গ্রিল থাকে। এই গ্রিলের মধ্যে এরকম জায়গা করা থাকে যেখানে আমরা এই পরপর পরপর জিনিসগুলোকে মাউন্ট করি। যেমন এই সুইচটাকেও ওই র্যাকে মাউন্ট করা যাবে, এই সাইডে দুটো অ্যাটাচমেন্ট থাকে, ওটা দিয়ে জাস্ট র্যাকের একদম সাইজ টু সাইজ পরপর যেরকম দেখে থাকবে মেট্রোতে, ব্যাংকে, অনেক জায়গায় সেখানে নেটওয়ার্ক র্যাকস ইনস্টল করা হয়, ওখানে পরপর পরপর নেটওয়ার্ক ডিভাইসেসগুলো সাজানো হয়। প্যাচ প্যানেল এই কারণে ইউজ করা হয়, এই যে প্যাচ প্যানেলটা, এটা ইউজ করার কারণ হচ্ছে যখন কোনো ফিল্ড থেকে মাল্টিপল ওয়্যারিংসগুলো আসছে, এইখানে আমাদের ফিল্ড থেকে যখন ওয়্যারিংগুলো আসছে মেন হাবের কাছে, তখন আমরা এই প্যাচ প্যানেলটা ব্যবহার করি যদি নেটওয়ার্ক অনেক বড় সাইজের হয়। কারণ কি, কারণ হচ্ছে তুমি জানবে এই কানেক্টার যেগুলো থাকে, এই কানেক্টারগুলো যখন উইক হয়ে যায়, কানেক্টারের মধ্যে রাস্টিং থাকে, তোমরা যখন কোনো একটা তারকে সার্ভিস করার জন্য ফিউচারে ওই তারটার উপর নড়া পড়বে, তখন সাইডের আমার 2-3টে লিঙ্ক বন্ধ হয়ে যাবে কানেক্টারে কার্বন আসার জন্য। যে কারণে আমরা কি করি, ফিল্ড সাইড দিয়ে যে কটা তার আসে সেগুলো ডাইরেক্ট প্যাচ প্যানেলের মধ্যে পাঞ্চ হয়ে যায়। এটা একটা ওভারভিউ দিচ্ছি, প্যাচ প্যানেলের মধ্যে পাঞ্চ হয়ে যায় ডাইরেক্ট। তাহলে কি হবে, আমি এই প্যাচ প্যানেলটা যখন পাঞ্চ হয়ে গেল, না এর মধ্যে কার্বন আসবে না কিছু, আমি এই প্যাচ প্যানেলটাকে ধরে টেনে বাইরে বার করি, ভিতরে ঢোকাই, কোনো একটা সিঙ্গেল তার আমার জুড়তে হবে, খুলতে হবে, ইজিলি করি, আমার আদার্স কোনো তারগুলোর ডিস্টারবেন্স ক্রিয়েট হবে না, এই তারগুলোতে আমার কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হবে না। যে কারণে আমার প্যাচ প্যানেল ইউজ করা। আমি যদি প্যাচ প্যানেল না ইউজ করে ডাইরেক্ট কানেক্ট করে দিতাম আমার তাও চলতো, ডাইরেক্ট আমি সুইচে কানেক্ট করে দিতাম পাঞ্চিং করে তাও চলতো, কিন্তু মাঝখানে এই প্যাচ প্যানেলটাকে ইন্ট্রোডিউস করার কারণ হচ্ছে এই প্যাচ প্যানেলের মধ্যে কানেক্টারগুলো পাঞ্চ হয়ে যায়, এবং পাঞ্চ হয়ে যাওয়ার পরে এই তারগুলোকে আমি যতই নড়াচড়া করি, তারগুলো ফিউচারে কোনো দিন না কার্বন পড়ার জন্য কোনো কারণে তারগুলো বন্ধ হবে না। তো এই কারণে প্যাচ প্যানেলটা ব্যবহার করা হয়। নয়তো কি হবে, এই জিনিসগুলো যারা প্র্যাকটিক্যালি একটু কাজ করেছে তারা ফেস করেছে। আমাকে কেউ প্যাচ প্যানেলের বিষয়ে পড়ায়নি, আমি যেদিন ফেস করেছি নিজে বুঝতে পেরেছি কেন প্যাচ প্যানেল লাগানো হয়। ধরো আমি ফিল্ড থেকে তারগুলো এনে একটার পর একটা একটার পর একটা এখানে আমি কানেক্ট করে দিলাম, ঠিক আছে, এখানে একটা ওয়্যারের পুরো গুচ্ছা মতো থাকবে। এবার কি হবে, এই তারগুলো আমরা 3-4টে করে বেঁধে বেঁধে সাজাবো। এবার কি হবে, আমার মাঝখানে এই তারটাকে 1-1.5 বছর পর সার্ভিসের কারণে এই তারটাকে আমাকে সার্ভিস করতে হবে। আমি যখন এই তারটাকে খুলবো, আশপাশের তারগুলোতে একটু নড়াচড়া হবে, এই পিনের কানেক্টারগুলো যেইখানে পিনের ওপর পড়ে থাকে সেই জায়গাটা তো পরিষ্কার থাকে, যেই এরিয়াটা এক্সপোজ থাকে সেই এরিয়ার মধ্যে কার্বন জমে যায়, এবং এই কানেক্টারগুলো হালকা নিজের জায়গা থেকে যেই ডিসলোকেট হয়, এই 2-3টে লিঙ্ক কাজ করা বন্ধ করে দেবে, এইটা করবে না, এইটা করবে না, এইটাকে ঠিক করবো তো এটা বন্ধ হয়ে যাবে, এটাকে ঠিক করতে যাবো এটা বন্ধ হয়ে যাবে, এটাকে ঠিক করতে যাবো এটা বন্ধ হয়ে যাবে, এই ধরনের প্রবলেম হবে। এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য প্যাচ প্যানেল ইন্ট্রোডিউস করা হয় লাইনের মধ্যে, যে আমার এই যত ফিল্ড থেকে তারগুলো আসবে সেটা আমার এরকম প্যাচ প্যানেলের পিছনে পাঞ্চ করা থাকবে, এরকম ফিমেল পোর্ট থাকবে, আমি এবার এখান থেকে প্যাচ কর্ড নিয়ে গিয়ে সুইচে লাগাবো, ফিল্ড থেকে আসা তারগুলো আমার এরকম পর পর প্যাচ প্যানেলে অ্যালাইন থাকবে। যে কারণে আমার ফিউচারে যদি আমার কোনো একটা ওয়্যারিংয়ের মধ্যে এখানে সার্ভিস করতে হয়, আমার আদার্স তারগুলো কোনোভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট হবে না, কীভাবে রানিং নেটওয়ার্কে কাজ করতে পারি, কোনো ডিস্টারবেন্সের কোনো চান্স নেই। এটা হচ্ছে একটা বেসিক ওভারভিউ দিলাম যে প্যাচ প্যানেল কেন ইউজ করা হয়। এটাও জাস্ট সেম লাইক আইও, যেরকম আমরা আইও ইউজ করছিলাম ওই রকমই থাকে, এরকম টাইপের পোর্টস পিছনে ইনস্টল করা থাকে, একটা র্যাকের মধ্যে পরপর পরপর লাগানো থাকে, আর যেরকম এখানে পাঞ্চিং করা হয়
এরকম তারগুলোকে গেঁথে দেওয়ার জায়গা থাকে, ওরকম গাঁথার জায়গা থাকে, ওইখানে তারগুলো গেঁথে একদম পাঞ্চিং হয়ে সেট হয়ে যাবে, তারগুলো নড়াচড়া করলেও কিছু হবে না। এটা হচ্ছে সিস্টেম প্যাচ প্যানেল। এখানে একটা সুইচ দেখতে পাচ্ছ, এখানে দেখো, এখানে কিছু এক্সট্রা অ্যাডিশনাল পোর্ট আছে, এগুলো ফিউচারে ডিসকাস করো। এইগুলোই বলছিলাম এসএফপি পোর্টস, যেগুলোতে আমি যে কোনো টাইপের ডিভাইসেস প্লাগ করতে পারি। আমার যদি এই রকমই পোর্ট দরকার, আমি এখানে এক্সট্রা অ্যাড অন করতে পারবো, এই টাইপের কার্ড আছে এখানে ইনস্টল করে দেবো, আমার এটা ল্যান পোর্ট হয়ে যাবে একটা এক্সট্রা। আমার আর একটা ল্যান পোর্ট লাগবে, আমি এখানে একটা অ্যাডিশনাল কার্ড লাগাবো, এটা আমার ল্যান পোর্ট হয়ে যাবে। আমার যদি অপটিক্যাল ফাইবার ইনপুট করতে হয়, আমি এখানে অপটিক্যাল ফাইবারের এসএফপি লাগাবো, এটা অপটিক্যাল ফাইবার ইনপুট হয়ে যাবে। এখান থেকে আমার কোনো আরেকটা অপটিক্যাল ফাইবার আউটপুট লাগবে, এখান থেকে আউটপুট হয়ে যাবে। এইগুলো হচ্ছে এসএফপি পোর্টস। এই সাইডে যে চারটে ব্ল্যাঙ্ক জায়গা দেখা যাচ্ছে, নিচে লেখাও আছে, জুম করলে তো বোঝা যাবে, এটা হচ্ছে এসএফপি, যেখানে এই টাইপের মডেলগুলো লাগে, এই টাইপের মডেলগুলো ওখানে ইনস্টল হয়। আর আরেকটা জিনিস বেসিক বেসিক বলে রাখি, রাউটারে থাকে না এরকম মডিউল? রাউটারে থাকে কিন্তু সেটা নর্মাল রাউটার না, ওয়াইফাই রাউটার না, সেটা এই টাইপের রাউটার হতে পারে। নিচে যেমন একটা রাউটার বোর্ডের ছবি দেওয়া আছে, দেখো, দেখো এটা হচ্ছে ওএলটি, অপটিক্যাল লাইন টার্মিনাল, এর মধ্যে দেখো শুধু এসএফপি পোর্টসই আছে ভর্তি। দেখো, যেহেতু অপটিক্যাল লাইন হ্যাঁ। টার্মিনাল, এর মধ্যে দেখো সব কটা দেখতে পাচ্ছ ঢাকা দেওয়া আছে, এগুলো সব এসএফপি পোর্টস, হ্যাঁ। এগুলো সব এসএফপি পোর্ট। এখানে একটা ল্যান্ড পোর্ট আছে, আর এখানে একটা লেজার ওয়ার্নিং দেওয়া আছে, কারণ লেজারের পাওয়ার খুব বেশি হয়, ওগুলো পরে একটু জানবো কেন পাওয়ার বেশি হয়, কি বৃত্তান্ত। এটা শুধু অপটিক্যাল লাইন টার্মিনাল। তো এখানে শুধু এসএফপি পোর্টসই আছে, এখানে যতগুলো আউটপুট হবে ম্যাক্সিমাম এসএফপি, ইনপুটগুলোও এসএফপি ইউজ করা হয়, কারণ এটা খুব এর ট্রাফিক মারাত্মক বেশি থাকে। তোমার এই জিনিসটা ডিভাইসটা বলে রাখি, এইটা আমাদের যে বাড়িতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা নেট প্রোভাইড করে, একটা ফাইবার আসে, ওটা ওই এই ডিভাইস দিয়ে আসে, এটাকে বলা হয় ওএলটি, অপটিক্যাল লাইন টার্মিনাল। এখান থেকে এই ডিভাইসটার বিউটি কি, এখান থেকে একটা ফাইবার বেরোবে, এই ফাইবারটা 8 ভাগে ভাগ হবে, স্প্লিট হবে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, আবার এর এক একটা আবার 8 ভাগে করে ভাগ হবে। কেমন, আমি 8টা গুণে আর করছি না, এরকম এইগুলো আবার আগে গিয়ে এরকম ভাগ হবে, আবার এর এক একটা ভাগ থেকে আবার 8টা করে ভাগ হবে, এরকম করে প্রায় 124 থেকে 173 ক্লায়েন্ট এই একটা ফাইবারের কোরের ওপর চলে। বুঝতে পারছো? হ্যালো? হুম। মানে এইখান থেকে এই একটা হ্যাঁ, বুঝেছি। সিঙ্গেল ফাইবার আউটপুটের ওপর 124 থেকে 173, এখন তো আরো স্পিড বেড়ে গেছে, 139টা অবধি, 200, সরি 100 বলছি, 239টা অবধি ক্লায়েন্ট অ্যাড করা যায় সম্ভব। মানে একটা ফাইবার দিয়ে তাদের ট্রান্সমিটার রিসিভার সব কাজ করছে, একটা তার এখান থেকে জাস্ট আউটপুট তার হবে। মানে ওই যত জিও এয়ারটেলের নেট এখন প্রোভাইড করছে চারিদিকে, ওই পোস্টে পোস্টে যে সার্ভিস বক্স লাগানো থাকছে, ওই তোমার ওই হ্যাঁ, এরকম একটা থেকেই আসছে, তাই তো? হ্যাঁ, একটা ইনপুট হয়, ওটাকে স্প্লিটার বক্স মানে ওটাকে বলা হয় হচ্ছে, ওটাকে কি বলে নামটা ভুলে যাচ্ছি, যাই হোক নামটা পরে বলছি। ওটাকে, ওর মধ্যে এরকম দেখবে স্প্লিটার লাগানো আছে একটা, ওর মধ্যে দেখবে সবুজ সবুজ এরকম অনেকগুলো পোর্ট আছে, 8টা করে পোর্ট আছে। হ্যাঁ, আমি দেখেছি। ওতে কি হ্যাঁ, হয় যখন দেখবে, আমাকে লাইন দিতে এসেছিল আমি দেখবে দেখেছি। একটা ইনপুট ঢোকে, বাকিগুলো ওরা সব আউটপুট ইউজ করে, হুম। মানে স্প্লিটার, ওটা একটা ঢুকবে আর 7টা করে আউটপুট বেরোবে, 8 পোর্ট করে স্প্লিটার থাকে। এখানে কি হয়, এখানে আরও অনেক ক্যালকুলেশন থাকলো, ফিউচারে জানবো, জাস্ট একটু বলে রাখি। +19 ডিবির সিগন্যাল এখান থেকে ডাইরেক্ট বেরোয়, 19 ডিবির সিগন্যাল আমাদের বাড়ি অবধি আস্তে আস্তে ওদের কমিয়ে -16 থেকে -25-এ রাখতে হবে।
-16 ওপরে গেলেও কাজ করবে না, আর -25-এর নিচে গেলেও কাজ করবে না। তোরা এই স্প্লিটারগুলো অনেক হিসাব করতে হয়, হিসাব করে লাগাতে হয়। হিসাব করে 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 আমাদের বাড়ি অবধি আনতে আনতে এরা এই পাওয়ারটাকে, কারণ এখান থেকে এই 19 ডিবির পাওয়ার খুব মারাত্মক, মানে যদি কেউ এই পোর্টটার মধ্যে, মানে এখান দিয়ে ডাইরেক্ট খুলে দেয় রানিং কন্ডিশনে, এই লেজারটা যদি স্টেট তার চোখে গিয়ে লাগে তো তার চোখেরও ক্ষতি হতে পারে। এটা এতটাই পাওয়ারফুল লেজার থাকে। যেহেতু বুঝতে পারছো এত ভাগে স্প্লিট হবে, এতগুলো কাস্টমারের বাড়িতে যাবে, তো এখানে সেই হিসেবে লেজারের পাওয়ার থাকে। প্লাস 19 ডিবি, এখন 23 ডিবি অবধি চলে এসছে, 23 ডিবি অবধি, খুব হাই পাওয়ার লেজার। তো আমাদের বাড়ি অবধি আনতে আনতে এরা -16 থেকে -25 অবধি নিয়ে আসে, এবং 25 অবধি নিয়ে এসে যখন আমাদের, যেটাকে ওএনটি ওএনটি বলি, যেটা আমাদের বাড়িতে দেয়, ওএনটি বা ওএনইউ, ওর মধ্যে যখন ইনপুট করে ওটা আমাদের ওএলটির সাথে, এটা ওএলটির সাথে কমিউনিকেশন করে কানেক্ট হয়ে যায়, এবং তারপর তাদের আগে থেকে ব্যান্ডউইথ কন্ট্রোল জন্য আলাদা ডিভাইস লাগানো থাকে, ওখান থেকে আমাদের স্পিড কন্ট্রোল হয়ে আসে। আমরা কতটা স্পিড অ্যাক্সেস করতে পারবো, কতক্ষণ অ্যাক্সেস করতে পারবো, প্যাকেজ শেষ হওয়ার পর নেটটা যাতে বন্ধ হয়ে যায়। তো ওই টাইপের গ্যাজেটসও আছে অনেক কিছু। তো এইটা হচ্ছে বেসিক ওএলটি। এখানে এসএফপি পোর্ট ম্যাক্সিমাম ইউজ করা হয়, যেহেতু সব অপটিক্যাল ইনপুট, সেক্ষেত্রে এরকম টাইপের গ্যাজেটস আছে। যেমন বলছিলে রাউটারে থাকে না, রাউটার একটা দেখাচ্ছি তোমার, লাস্টের দিকে একটা আছে রাউটার বোর্ড। দেখো এটা হচ্ছে রাউটার বোর্ড। এই রাউটার বোর্ডে দেখবে এই লাস্টে একটা এসএফপি পোর্ট আছে। এই এসএফপি পোর্টগুলো অ্যাকচুয়ালি দেওয়া হয় যেগুলো খুব হাই স্পিড ট্রাঙ্ক ডিভাইস, মানে এখানে একটা ইনপুট হবে, হয়তো অনেকগুলো আউটপুট হবে, এবং সেই আউটপুট থেকে আবার কতগুলো আউটপুট হবে। তো এরকম হাই স্পিড ট্রাঙ্ক, মানে এখান থেকে এই ধরো এখানে আউটপুটে, যেমন এই ডিভাইসটা প্রায় 1300, এই ডিভাইসটার কথা বলছি, ডিভাইসটার ব্যাপারে পরে আবার বলবো কেমন। এই ডিভাইসটা প্রায় 1300 থেকে 2500 ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে অ্যাট এ টাইম। এবার ভাবো এর ট্রাঙ্ক লাইনের ওপর লোড কত থাকবে, মানে যেটা এখান থেকে ইনপুট দেওয়া থাকবে, এরা সব এখান থেকে ট্রাফিকগুলো আউটসাইডে পাস করবে, এই একটা ট্রাঙ্কের ওপর এই এত কাস্টমারের লোড, এদের সবার ট্রাফিক ওই একটা ট্রাঙ্ক পোর্ট দিয়ে আউটপুট হবে। তো এই কারণে এখানে এসএফপি দেওয়া আছে, কি যদি এর ট্রাঙ্ক পোর্ট ল্যানের ক্যাপাসিটির ওপরে চলে যায়, তখন আমরা এখানে 10 গিগ অবধি, 10 জিবি, ছোট বি, কেমন, মানে গিগাবিট, হুম। কিংবা এখন আরও মনে হয় কিছু টেকনোলজি এসছে যেটা 10 গিগ থেকেও বেশি। এখানে এসএফপি পোর্টস লাগিয়ে আমরা অপটিক্যাল থ্রু, কিংবা 10 গিগের ল্যান পোর্টও আছে, 10 জিবি, এরকম এসএফপি মডিউল আছে 10 গিগের, এখানে লাগিয়ে আমি এখান থেকে ট্রাফিক থ্রো করতে পারি। নয়তো কী হবে, আমার এখানে ট্রাফিক বেশি হাই হয়ে গেলে এই পাশ থেকে এন্ড থেকে এই পাশটা আমার পোর্টটা ডাউন হয়ে যাবে, ট্রাফিকের ক্যাপাসিটির থেকে বেশি গেলেই ডাউন হয়ে যাবে। তো এই জন্য এসএফপি দেওয়া আছে, কি আমার অ্যাকর্ডিং টু ট্রাফিক আমি এখানে নতুন নতুন মডিউল অ্যাড করতে পারি। তো এসএফপি দেওয়ার এইটা মানে কি, আমার যেরকম পোর্ট দরকার, যে পোর্ট দরকার, আমার ফাইবার পোর্ট দরকার হলে আমি ফাইবার লাগাবো, আমার কপার কেবিলের পোর্ট লাগলে কপার লাগাবো, আমার যদি এরকম এসএফপি লাগাতে হয় যেটা আমার 40-50 কিলোমিটার দূর অবধি যাবে, সেরকম টাইপের মডিউল লাগাতে পারি যেগুলো লেজারের ডিস্টেন্স অনেক হাই। তো এইগুলো এই কারণে ইউজ করা হয় এসএফপি পোর্টসগুলো, আমরা অ্যাকর্ডিং টু নিড যে ডিভাইসটা দরকার সেই ডিভাইসটা আমরা ওখানে লাগাতে পারি। এবার এই রাউটার বোর্ডের ব্যাপারে কিছু বলে রাখি। এই রাউটার বোর্ডগুলো কোন জায়গায় ইউজ করা হয়, এটা তোমার প্রথমত ইউজ করে আইএসপি, নর্মাল নেটওয়ার্কে এর সেরকম কোনো কাজ নেই। আইএসপি, আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মানে এই যে তোমায় বলছিলাম তোমার একটা প্যাকেজ থাকে, তোমার প্যাকেজের একটা স্পিড থাকে, এর হয়তো ধরো ট্রাঙ্ক পোর্টে দেওয়া আছে 100, 100 না 1000 Mbps, ছোট বিপিএস ট্রাঙ্ক পোর্টে। এবার এখানে কোনো কাস্টমার এই রেঞ্জ থেকে কানেক্টেড আছে, কারো 30 Mbps এর প্ল্যান আছে, রাইট। এবার এই সেম পোর্ট থেকেই কানেক্ট আছে, তার 60 Mbps এর প্ল্যান আছে।
এবার এই জিনিসগুলো, এই ট্রাফিকটাকে ম্যানেজ করা হচ্ছে এই রাউটার বোর্ড। কি কোন কাস্টমারের 30 Mbps প্ল্যান আছে, কোন কার 60 Mbps আছে, তাকে ততটাই ট্রাফিক দেওয়া হবে, না হলে ট্রাফিক দেওয়া হবে না। আবার কারোর এখানে আছে কি এনার 12 তারিখ প্যাকেজ শেষ হয়ে যাবে, তারপরে নেট বন্ধ করে দেবে তার অ্যাক্সেস, এর 16 তারিখ বন্ধ হয়ে যাবে, তার 16 তারিখ অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। এক তো এই ডিভাইসটা এরকম টাইপের ইউজ করা হয়। সেকেন্ড আরও কীভাবে ইউজ করা হয়, এটা আরেক জায়গায় আমরা ব্যবহার করি। সেটা হচ্ছে, দেখবে অনেক হোটেলের টোকেন সিস্টেম থাকে। হোটেলে যাবে, ওয়াইফাইতে কোনো পাসওয়ার্ড নেই, কেমন, ওয়াইফাইতে কোনো পাসওয়ার্ড হ্যাঁ নেই, তুমি কানেক্ট করতে পারবে কিন্তু নেট পাবে না। যেই তুমি ওয়াইফাই, যেমন রেলের ওয়াইফাইগুলো দেখেছো পাসওয়ার্ড থাকে না, যেই কানেক্ট করবে একটা লগ ইন পেজের নোটিফিকেশান আসবে। হুম, হ্যাঁ ওইটাও অ্যাকচুয়ালি রাউটার বোর্ড দিয়েই চলে, তোমায় বোঝাচ্ছি আগে। ওটা কি হয়, এই রাউটার বোর্ড দিয়েই চলে সিস্টেমটা। তো যেই কানেক্ট করলে তোমাকে একটা লগ ইন পেজ চাইবে, লগ ইন পেজে যাবে, তোমাকে রিসেপশন থেকে একটা কুপন দেবে, টোকেন। ওখানে নিচে একটা অপশান, ওদের ওয়েব পেজ ওরভাবে ডিজাইন করা থাকে কি নিচে ওই কুপনের, মানে যেরকম স্ক্র্যাচ কার্ড হতো আগে, আমাদের কিছু একটা টোকেন নাম্বার লেখা থাকতো, যেই নাম্বারটা দেবে তোমার তোমার ওয়াইফাইটা একদিনের জন্য ভ্যালিডিটি দিয়ে দিল। ধরো তুমি হোটেলে একদিনের জন্য চেক ইন করেছো, তোমার একদিনের জন্য ওই টোকেনটা দেবে, আর তোমার একদিন পর্যন্ত ওই ওয়াইফাইটা এবার তুমি অ্যাক্সেস পেয়ে গেলে। কানেক্ট তো যে কেউ করতে পারবে, কিন্তু ইন্টারনেট অ্যাক্সেসের জন্য এই রাউটার বোর্ডের সাথে অথেন্টিকেট করা জরুরি। যেই তুমি কুপন কোডটা যেটা রিসেপশন থেকে দিলে, তুমি যেই কুপন কোডটা ওখানে এন্টার করলে অমনি তোমার একদিনের জন্য রাউটার বোর্ড বুঝে গেল এই কাস্টমারটাকে আমাকে একদিনের জন্য নেটটা কানেক্ট সবসময় কন্টিনিউয়াস দিতে হবে। এর মধ্যে রেজিস্টার হয়ে যায় কি তুমি, তোমাকে একদিনের জন্য এই নেটটা প্রোভাইড করবে। আবার যে রেল স্টেশনে যে ওয়াইফাইগুলো, ওগুলো ওইভাবেই কাজ করে, ওটিপি বেসড। এগুলো আবার একটা সেন্ট্রালাইজ সার্ভারের সাথে কানেক্টেড থাকে, এর রাউটার বোর্ডের সফটওয়্যার, যেটা পিএম ওয়ানি। পিএম ওয়ানির নাম শুনেছো তো, তোমার ঘরেও লাগাতে পারো পিএম ওয়ানি। তো না, এটা আমি শুনি। পিএম ওয়ানি বলে একটা ওয়াইফাই থাকে, ওটাও স্টেশনে এখন বসানো শুরু হয়েছে। পিএম ওয়ানিটা হচ্ছে প্রাইভেট, তুমিও বসাতে পারি, আমিও বসাতে পারি, ওয়াইফাই জোন ক্রিয়েট করতে পারি, শুনে সরকারের সাথে কোলাবোরেশনে। ওটাও এরকম টাইপের ডিভাইস থাকে, ওখানেও এরকম টাইপের সিস্টেম। মানে এটাকে মেনলি ইউজ করা হয় হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস কন্ট্রোল, এই টাইপের জিনিসগুলোর জন্য। বুঝতে পারছো তো, অ্যাক্সেস কন্ট্রোল। এবার আমাদের কাছে অনেক সময় কাজ আছে কি, হোটেল আছে, কোনো ক্যাফে আছে, ক্যাফেটেরিয়া আছে, কোনো কারোর একদিন 3 দিনের এরকম ভাউচার বানাতে হবে, যে ভাউচার যে টোকেনটা যেই এন্টার করবে ওখানে লগ ইন পেজে, তার দুদিনের, একদিন, দুদিন, 3 দিনের জন্য নেট চলবে, এরকম টাইপের জিনিস কনফিগার করা হয়। অনেক সময় ক্যাফেটেরিয়াতে ঘন্টায় হয়, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা জন্য ওয়াইফাই চলবে, তারপর বন্ধ হয়ে যাবে, আবার টোকেন নিতে হবে, এই টাইপের সিস্টেম। তো এইগুলোই পুরো রাউটার বোর্ড দিয়ে কন্ট্রোল হয়। এবং আমাদের যে রেলওয়ের ওয়াইফাই, রেলের যে ওয়াইফাই জোন, যত টাইপের ওয়াইফাই জোন কিংবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এই টাইপের ডিভাইস ইউজ করে, আমাদের অ্যালায়েন্স ব্রডব্যান্ড হোক আর যে ব্রডব্যান্ড হোক, তাকে রাউটার বোর্ড ইউজ করতে হবে। কারণ এই ডিভাইসটার আজ পর্যন্ত কোনো সাবস্টিটিউট আসেনি। এই মাইক্রোটিক এই কোম্পানিটা এই পুরো জিনিসটাকে নিয়ে রেখেছে, এই রাউটার বোর্ড ইউজ করতেই হবে যদি ব্যান্ডউইথ ম্যানেজ করতে হয়। বোঝা গেল এই রাউটার বোর্ড ডিভাইসটা কি, মোটামুটি একটা বেসিক বেসিক উপর হুম, উপর দিয়ে আইডিয়া। বেসিক। হুম, এগুলো ডিটেলে পরে ধীরে ধীরে জানবো, এগুলোর কীরকম ইন্টারফেস, কী ব্যাপার স্যাপার। এবার এখানে আর একটা জিনিস আসি, যেটা মাঝখানে বলেছিলাম, সেটা হচ্ছে ফায়ারওয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। এরা খুব ভাইটাল ডিভাইস, যদিও বা আমরা এই ডিভাইসটার বিষয়ে বেশি গভীরে যাব না, কিন্তু এই ডিভাইসটাই খুব গভীর, খুব গভীরে যাব না, তবে এই ডিভাইসটা আমরা চিনবো, জানবো কি কাজে, কেন, কখন, কি ব্যবহার করা হয়। এই ডিভাইসটা হচ্ছে ফায়ারওয়াল, মানে এটা একটা গ্লোব ইন্টারনেট কানেকশন, এটা একটা ওয়াল যার মধ্যে দিয়ে পাস হবে। এখানে আগুন জ্বলছে, এই আনওয়ান্টেড সাবজেক্ট এলে এটাকে বার্ন করে দেবে কিংবা এই ওয়ালে আটকে দেবে।
এরকম টাইপের এর কাজ। এ হচ্ছে কি লেয়ার 7 অবধি কাজ করতে পারে, মানে আমরা এখান থেকে কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করছি, মাঝখান থেকে এই ফায়ারওয়াল ডিভাইসটা প্রসেস করবে আমরা কি দেখছি, কি আসছে, কি ধরনের ট্রাফিক আসছে, এখান থেকে কোনো যদি আনওয়ান্টেড ফাইল আমাদের সিস্টেমের দিকে ইনজেক্ট করা হয়, সে ফাইলটাকে আগে চেক করবে, প্রসেস করবে, তারপর প্রসিড করবে। যদি এখানে ফাইলের মধ্যে কোনো টাইপের ভাইরাস, মালওয়্যার, কোনো টাইপের অ্যাটাক ইউজ করা হয়, এই ডিভাইসটা সফটওয়্যারটাকে এইভাবে ডিজাইন করা হয়েছে কি এই ডিভাইসটা এই টাইপের জিনিসগুলো যেগুলো বাইরে থেকে আসবে এগুলোকে চিনতে পারবে এবং এটার সঙ্গে সঙ্গে এই ওয়ালে ব্লক করে দেবে, এটাকে আগে এগোতে দেবে না। তারপর আমরা অনেক টাইপের ইউজার পলিসি ক্রিয়েট করতে পারি, যেমন অনেক জায়গায় দেখবে কিছু কিছু কোম্পানিতে কিছু কিছু ওয়েবসাইট চলে না, এই ওয়েবসাইট চলবে না এখানে। তো এই টাইপের জিনিসগুলোকেও এখানে ফায়ারওয়াল ম্যানেজমেন্টে ব্লক করা যায় কি আমি কোন কোন টাইপের ওয়েবসাইটগুলো আমাদের কোম্পানিতে চলবে, কোন কোন টাইপের ওয়েবসাইটগুলো চলবে না, আমরা কোন কোন ওয়েবসাইটে যেতে পারবো, কোন কোন ওয়েবসাইটে যেতে পারবো না। এমনকি শুধু ওয়েবসাইট না, আমরা পার্টিকুলার কোনো সফটওয়্যারের কানেকশন ব্লক করতে পারি, মানে আমি বলে দিলাম অ্যানিডেস্ক চলবে না, এর মধ্যে অ্যাপ্লিকেশন ফিল্টার থাকে, অ্যানিডেস্ক কোনো মতে আমার কোম্পানিতে যেন কেউ আমাদের কোম্পানির ইন্টারনেট ইউজ করে অ্যানিডেস্ক না চালাতে পারে। তো আমার অল ওভার ওয়ার্কিং সেম, বাট আমি অ্যানিডেস্ক ইউজ করতে পারবো না। যখন আমার অ্যানিডেস্ক টাইপের কোনো রিকোয়েস্ট প্যাকেজের মধ্যে পাস হতে যাবে, এর প্রসেসর সেটাকে সফটওয়্যার দিয়ে ডিটেক্ট করবে, প্রসেস করে সেটা অ্যানিডেস্কের প্যাকেজ, আর এটাকে না আগে যেতে দেবে না এই পাশ থেকে আসলে কোনো রিপ্লাই দিতে দেবে। তো এটাকে আলটিমেটলি ব্লক করে দেবে কানেকশানটা। তো এইগুলো হচ্ছে সেফটি ফিচার্স। কারণ এই সেফটিটা এই কারণে দরকার পড়ে বড় বড় অর্গানাইজেশনগুলোতে, কারণ সেখানে ডাটা খুব সেনসিটিভ আর মাল্টিপল পিসি চলে, প্রচণ্ড পরিমাণে সেনসিটিভ নেটওয়ার্ক। সেখানে যদি একটা পিসি এফেক্টেড হয়, তাতে কোনো সবকটা পিসি একসাথে এফেক্টেড হলে কোম্পানি কয়েকদিনের জন্য কোলাপসড হয়ে যাবে জাস্ট। সেক্ষেত্রে এই টাইপের হাই সিকিউরিটি ফর্টিনেটেড ডিভাইস হয়, সাইবার রুমের ডিভাইস হয়, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ফায়ারওয়াল ডিভাইস। আমাদের উইন্ডোজে অত আমরা দেখেছি না সুমন, আর একটা ফায়ারওয়াল থাকে আমাদের উইন্ডোজে। হুম। হ্যাঁ, একটা ফায়ারওয়াল অপশন থাকে। হুম। ফায়ারওয়ালটা জাস্ট একটা বেসিক ফায়ারওয়াল। এখানে আমাদের রুল আছে দেখো, বেসিক দেখাচ্ছি। দেখো এখানে আমার কিছু কিছু জিনিস ব্লক করা আছে, দেখতে পাচ্ছ? পাইরেটেড সফটওয়্যার ছাড়া এর ইন্টারনেট ব্লক করে রেখেছি, কত বড় চালাক দেখেছো, যাতে ধরতে না পারে। মানে আমার পুরো সিস্টেমে ইন্টারনেট চলবে, কিন্তু ফায়ারওয়ালে দেখো এই দুটো ব্লক করা আছে, দেখছো? হ্যালো? হয়তো মোবাইলে অতটা বড় করে আসছে না, এই দুটো এখানে ক্রস আসছে না। হ্যালো? হ্যাঁ, দেখতে পেয়েছি। হ্যাঁ, এই দুটো বন্ধ করে রেখেছি আমি। তো এরকম এখানে সমস্ত অ্যাপ্লিকেশনের ফিল্টার লাগানো আছে, আমি চাইলে যে কোনো সফটওয়্যারকে ইন্টারনেট অ্যাক্সেস এখান থেকে বন্ধ করে দিতে পারি, যে কোনো সার্ভিসেস সব টাইপের। এখানে প্রোটোকল কি ইউজ হচ্ছে, রিমোট অ্যাড্রেস, এইগুলো সব আমি দেখে যেটা আমার দরকার নেই সেটাকে আমি বন্ধ করে দিতে পারি এখান থেকে। ইনবাউন্ড আর আউটবাউন্ড, মানে ইনবাউন্ড মানে আমার কাছে আসছে, হুম, আউটবাউন্ড মানে আমার সিস্টেম থেকে যাবে। আমি দুটোকেই আলাদা আলাদা স্পেসিফিক বন্ধ করতে পারি। আমার সিস্টেমে যত সফটওয়্যার, যত সার্ভিসেস আছে এখানে লিস্টেড আছে, আমি অ্যালাউ করতে পারি কিংবা ডিনাই করতে পারি। আর যেগুলো দেখছো কিছু নেই, অ্যালাউ করা নেই, কিছু করা নেই, সেগুলো যখন ট্রাফিক যাবে তখন আমাকে এখানে পপ আপ দেবে যে এটাকে অ্যালাউ করবো কি ডিনাই করবো। তো এই হচ্ছে 40 নেট ফায়ারওয়াল, কিংবা অনেক ব্র্যান্ডের ফায়ারওয়াল আছে, তার মধ্যে সবথেকে ফেমাস হচ্ছে 40 নেট। তো এইটা হচ্ছে আজকে অবধি আমরা এই বেসিক ইন্ট্রোডাকশনটা শেষ করলাম। তারপর আমরা আরেকটু ডিটেলে জানবো কেমন কনফিগার কীভাবে হয়, প্রোটোকলসগুলো কীভাবে চলে। ঠিক আছে সুমন? হ্যালো? হ্যাঁ। আর আমি কিছু নোটস শেয়ার করবো যেগুলো স্ক্রিনশট পাঠালাম। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, যেগুলো স্ক্রিনশট পাঠালাম ওগুলো একটু নোট করে নিও, কেমন? আর আমি কিছু আরও নোটস করে হ্যাঁ, পাঠাবো। আমি খাতায় সব লিখে নিয়েছি। একদম একদম। আর নেক্সট ক্লাসে যদি পুরোনো প্রিভিয়াস ক্লাসের কিছু